কোয়ান্টাম নাম্বারস অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা সমূহ। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানবো যে কোয়ান্টাম সংখ্যা সমূহ কাকে বলে। দেখো, পরমাণুতে অবস্থিত কোনো ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার ও আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশ করতে যে সকল সংখ্যা সমূহ ব্যবহার করা হয় তাদেরকেই কোয়ান্টাম সংখ্যা সমূহ বা কোয়ান্টাম নাম্বারস বলে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে একটা পরমাণুতে কোনো যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কোন কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরছে, সেই শক্তি স্তরটার আকার অর্থাৎ সেটা ছোট না বড়, আকৃতি অর্থাৎ সেই শক্তি স্তরটি গোলাকার মানে বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ তার 3D মডেলটা, এবং নিজ অক্ষে চতুর্দিকে আবর্তনের দিক অর্থাৎ সেটা ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, সেইগুলো বোঝাতে যে সংখ্যাগুলিকে ব্যবহার করা হয়, সেই সংখ্যাগুলোকেই একত্রে কোয়ান্টাম সংখ্যা সমূহ বা কোয়ান্টাম নাম্বারস বলে। এখানে আমরা 4টে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। আমরা ফার্স্ট জানবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইজ ইকুয়াল টু প্রধান শক্তি স্তর, মানে যেগুলোকে আমরা 1 2 3 4ও বলতে পারি, আবার KLMN ও বলতে পারি। তো এই যে প্রধান শক্তি স্তরগুলিকেই কিন্তু আসলেই বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ওকে, এবার আমরা জানি প্রধান শক্তি স্তরগুলিকে ডিনোট করা হয় স্মল এন দ্বারা, তাহলে অবভিয়াসলি মুখ্য কোয়ান্টাম সংখ্যাকেও ডিনোট করা হবে স্মল এন দ্বারা। ঠিক আছে, এবার এর তাৎপর্য কি, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব কি? সিম্পল, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি হয় প্রধান শক্তি স্তর, তাহলে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে প্রধান শক্তি স্তরগুলি সম্পর্কে জানতে পারবো। তার মানে প্রধান শক্তি স্তরগুলির অবস্থান সম্পর্কে, আকার সম্পর্কে, বা সেই শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বা কক্ষকের সংখ্যা ইত্যাদি আমরা জানতে পারবো। এবার এই সূত্রে জেনে রাখো যে শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে জানতে পারবো এই মুখ্য শক্তি স্তরের কনসেপ্টটা থেকে। দেখো, তার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? 2n²। এখানে n কি? n হলো প্রধান শক্তি স্তর, আবার আমরা জানি প্রধান শক্তি স্তরই মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে n হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এর বেসিসে আমরা KLMN এই কক্ষগুলোর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করেছি। n এর মান k এর ক্ষেত্রে 1, l এর ক্ষেত্রে 2, m এর ক্ষেত্রে 3 আর n এর ক্ষেত্রে 4। এই বসিয়ে আমরা ক্যালকুলেট করে k এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টো, l এর ক্ষেত্রে 8টা, m এর ক্ষেত্রে 18টা এবং n এর ক্ষেত্রে 32টা পেয়েছি। নেক্সট আমরা জানবো গৌণ কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে। দেখো, সিম্পলি গৌণ কোয়ান্টাম সংখ্যা ইজ ইকুয়াল টু উপশক্তি স্তর সমূহ অর্থাৎ SPDF, যেটা আমরা কনসেপ্ট অফ সাবসেলে পড়েছি। দেখো, আমরা ওই কনসেপ্টটা আবার তুলে ধরেছি যে কোন সেলে কোন সাবসেলগুলো আছে, তাই তো আমরা আবার সেই ছকটাই তুলে ধরেছি। এটা এক ঝলক দেখতেই হবে, কারণ কি এটাকে কাজে লাগিয়ে আমাদের পরের গুলো হবে। তো যাই হোক, এখানে বেশ কয়েকটা জিনিস আমরা জানবো, যেমন কোন সাবসেলে মানে কোন উপকক্ষে কটা করে সর্বোচ্চ ইলেকট্রন আছে সেটা আমরা গণনা করব এই গৌণ কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট থেকেই। যেমন ধরো, আমরা যদি কোন সাবসেলে কতগুলো করে ইলেকট্রন আছে সেটা জানতে চাই, তাহলে আমাদের একটা ফর্মুলা লাগবে, সেটা হলো 2 × 2l+1। এই ফর্মুলাটার সাহায্যে আমরা বার করব। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এল এর মান কোন সাবসেলে কি হবে। যেমন এল এর মান এস এর ক্ষেত্রে হবে 0, আর পি এর ক্ষেত্রে এল এর মান হবে 1, ডি এর ক্ষেত্রে এল এর মান 2 আর এফ এর ক্ষেত্রে এল এর মান 3। ঠিক আছে, এবার এইগুলোকেই জাস্ট এই ফর্মুলাটায় পুট করে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের সব বার হয়ে গেল। যে তাহলে আমরা বুঝলাম যে এস উপকক্ষে সর্বোচ্চ থাকে 2টো ইলেকট্রন, পি উপকক্ষে 6টা, ডি উপকক্ষে 10টা এবং এফ উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা হলো 14। নেক্সট আমরা এটাকেই কাজে লাগিয়ে গণনা করব যে কোন কক্ষে কতগুলো করে সর্বোচ্চ ইলেকট্রন আছে। দেখো, বার করা খুব সিম্পল, আবার ওই ছকটা আমরা লিখে নিলাম। এবার জাস্ট যে মানগুলো বার করলাম, মানে SPDF এর যে ইলেকট্রন সংখ্যার মানগুলো বার করলাম, এগুলো এই SPDF এর মাথায় পুট করে দিলাম, ব্যাস ক্যালকুলেট করলাম, মানে প্লাস করে দিলাম, ইলেকট্রন সংখ্যা বার হয়ে গেল। যেমন ধরো 1 নম্বর কক্ষে শুধুমাত্র 1s আছে এবং s এর মাথায় 2 আছে, মানে 1 নম্বর কক্ষে 2টো ইলেকট্রন আছে সর্বোচ্চ। আর 2 নম্বর কক্ষে দেখো 2 + 6 যোগ করে দিলাম, মোট 8টা। তার মানে 2 নম্বর কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। 3 নম্বর কক্ষে সেম 2, এস এর মাথায় 2, তারপর 6 প্লাস এখানে হচ্ছে 10, তাহলে হয়ে গেল 18। এবং 4 নম্বর কক্ষে হলো 2 + 6 + 10 + 14 হয়ে গেল 32টি। তার মানে 4 নম্বর কক্ষের কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে
32। এবার এখানে একটা বিশেষ জিনিস মনে রাখবে যে উপকক্ষ যে কক্ষেরই হোক না কেন সেই উপকক্ষের যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ওটা কিন্তু সেমই থাকবে। যেমন ধরো এস উপকক্ষ, এই এস উপকক্ষ যে কক্ষেরই হোক, মানে কে এল এম এন যে কক্ষেরই এস উপকক্ষটা হোক না কেন, এই এস এর সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, ওটা কিন্তু 2 থাকবে, সেটা যে কক্ষেরই হোক না কেন। এবার দেখো এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় স্মল এল দ্বারা, আর এই গৌণ কোয়ান্টাম সংখ্যা বার করা হয় মানে স্মল এল ইজ ইকুয়াল টু n-1। এই সূত্রটা আমাদের লাগবে গৌণ কোয়ান্টাম সংখ্যা বার করতে। দেখো আমরা আগেই জেনেছি যে যত নাম্বার শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরে ততগুলোই উপকক্ষ থাকবে। যেমন আমরা অক্ষরের বিচারে আগেই জেনেছি যে অক্ষরের বিচারে যেমন কে কক্ষে এস উপকক্ষ থাকবে, এল কক্ষে এস পি থাকবে, এরকম ভাবে অক্ষরের বিচারে এটা আমরা জেনেছি। এবার আমরা জানবো সংখ্যার বিচারে। দেখো সংখ্যার বিচারে মানে কিরকম, যেমন ধরো 1 নম্বর কক্ষে আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে সংখ্যার বিচারে বার করব। যেমন ধরো 1 নম্বর কক্ষে আমরা এই n-1 সূত্রটা বসালাম, মানে n মানে কি, মানে প্রধান যে শক্তি স্তর, তাহলে এটা হলো 1, যেহেতু 1 নম্বর শক্তি স্তর তাই 1 -1 0 হয়ে গেল। সেরকম 2 এর ক্ষেত্রে 2 -1 1 হলো। এখানে একটা বিশেষ জিনিস লক্ষণীয় যে আগেরটা সমেত কিন্তু বসছে পরেরটায়, ঠিক যেরকম অক্ষরের ক্ষেত্রেও তো একই জিনিস হয়েছিল যে আগেরটা যদি এস হয় তার পরেরটা এস পি, তাই তো, তারপরেটা এস পি ডি, এইভাবে এখানেও তাই। দেখো প্রথম ক্ষেত্রে 0, তারপরের ক্ষেত্রে 0টাকে নেওয়া হয়েছে +1, তারপরে 0 1 2, তারপরে 0 1 2 কে নিয়ে তারপর 3। নেক্সট আমরা জানবো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। সিম্পলি আমাদের সংজ্ঞা অনুযায়ী চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো এমন এক ধরনের কোয়ান্টাম সংখ্যা যার দ্বারা উপশক্তিস্তর সমূহের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায়, মানে উপশক্তিস্তরের 3D মডেল সম্পর্কে জানা যায়। এবার দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় স্মল এম দ্বারা, আর স্মল এম এর মান 0 সহ ±L পর্যন্ত। এখানে L হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার আসো মূল বিষয়। দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোন উপশক্তি স্তরে কতগুলো করে সর্বোচ্চ কক্ষ আছে সেটা জানতে পারবো, কেননা বিন্যাস সংখ্যা ইজ ইকুয়াল টু কক্ষক সংখ্যা। আর আমরা দেখলাম যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোনো উপশক্তি স্তরের যে বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস জানতে পারবো, আর ত্রিমাত্রিক বিন্যাস যতগুলো হবে কক্ষক সংখ্যাও ততগুলো হবে। এবার চলে আসো প্রসেসে কিভাবে হয় এটা। যেমন ধরো এস উপশক্তি স্তরে এল এর মান 0 আমরা আগেই জেনেছি, তাহলে আমরা এম এর মান কি করে বার করব, মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বার করব, 0 সহ +-L, তাহলে 0 তো অবভিয়াসলি থাকবেই, তার সঙ্গে +-L, মানে এখানে এল এর মান 0 তাহলে +-0। এবার +-0 কে ধরা হয় না, তার মানে শুধু 0, তার মানে শুধু মান হলো শুধু 0। তাহলে এখানে বিন্যাস কটা, একটি বিন্যাস পাওয়া গেল, তার মানে এখানে কক্ষক সংখ্যাও একটি। এবার এর সাহায্যে আমরা এখানে এই শক্তি স্তরে কত ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো। আমরা জানি একটি কক্ষকে থাকে সর্বোচ্চ 2টো ইলেকট্রন, তার মানে এখানে তো একটি কক্ষক আছে, তার মানে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। এবার চলে আসো পি তে। পি এর ক্ষেত্রে এল এর মান হলো 1, তাহলে 0 সহ +-1 থাকবে, সেটাই আমরা লিখলাম। তাহলে মোট হলো এখানে 3টে বিন্যাস, তাই তো, তার মানে এখানে কক্ষক সংখ্যা হয়ে গেল 3টে। আর ইলেকট্রন কত হয়ে গেল, যেহেতু একটাতে 2টো করে সর্বোচ্চ ইলেকট্রন থাকে একটা কক্ষকে, তাহলে 3 × 2, যেহেতু 3টে কক্ষক আছে সবগুলোতে 2টো করে, তাহলে 3 × 2 মোট 6টা ইলেকট্রন হচ্ছে পি উপশক্তি স্তরে রয়েছে। ডি এর ক্ষেত্রে এল এর মান 2, তাহলে এখানে কি হবে, 0 তো অবশ্যই থাকবে, তার সঙ্গে +-1 থাকবে এবং +-2 থাকবে, যেহেতু 2 এর আগে 1 রয়েছে তাই জন্য +-1 থাকবে আর +-2 থাকবে। তাহলে এখানে মোট কতগুলো হলো, 5টা। এখানে মোট 5টা বিন্যাস হলো, তার মানে এখানে মোট 5টা কক্ষক রয়েছে ডি উপশক্তি স্তরে, আর ইলেকট্রন রয়েছে 5 × 2 10টা। ঠিক আছে, নেক্সট হলো এফ। এফ উপশক্তি স্তরে এল এর মান হলো 3, তার মানে এখানে কিন্তু 0 তো অবশ্যই থাকবে, তার সঙ্গে +-1 +-2 +-3 থাকবে। এখানে মোট টোটাল হচ্ছে বিন্যাস হচ্ছে 7টি, আর তাহলে কক্ষক সংখ্যাও 7টি, আর ইলেকট্রন সংখ্যা হলো 7 × 2 14টি। আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা খুব সহজ।
দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় স্মল এস দ্বারা। এবার চলে আসে সংজ্ঞায়, কি বলছে, কোনো ইলেকট্রন নিজ অক্ষের কোন দিকে ঘুরছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। কোন দিকে ঘুরছে মানে কি, মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে না ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, তাকেই বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ইলেকট্রন নাকি বিপরীতে ঘুরছে? দেখো এটা বুঝবো আমরা মান দেখে, এস এর মান দেখে। মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর মান কি প্লাস হাফ, মানে প্লাস মাইনাস হাফ। এবার এখান থেকে আমরা বুঝবো, দেখো প্লাস হাফ হলে বুঝতে হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর মাইনাস হাফ হলে বুঝতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিও প্রেস করে দাও। ধন্যবাদ।